হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। আশা করি তোমরা এই এমআর ফিজিক্স চ্যানেলে রেগুলারলি ভিডিও দেখে আসছো এবং তোমাদের এমআর স্যার এই দায়িত্ব নিয়েছিল যে এমআর ফিজিক্স চ্যানেলে সমস্ত ভিডিওগুলো করিয়ে দেওয়ার। তো সেই রুটিন মেনটেন করে আজকে কিন্তু আমরা কমিউনিকেশন সিস্টেম, যেখান থেকে 3 নাম্বার থাকে, সেই কমিউনিকেশন সিস্টেমের সেকেন্ড পার্টে আজকে আমরা আলোচনা করছি, যেখানে বাহক তরঙ্গের যে ক্যালকুলেশনগুলো বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে ক্যালকুলেশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বিপুল হারে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং সঙ্গে থাকবে। চলো শুরু করা যাক। তা আমরা কমিউনিকেশন সিস্টেমের সেকেন্ড পার্টে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাহক তরঙ্গের যে বিস্তার বা বিস্তার বিরূপণের যে ফাংশনগুলোকে নিয়ে। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম যে দেশ তরঙ্গ এবং নভ তরঙ্গ বা আকাশ তরঙ্গ, আর একটা হচ্ছে ভৌম তরঙ্গ যেটাকে আমরা বলি, বা ভূ তরঙ্গ যেটাকে বলি, বা পৃষ্ঠ তরঙ্গ, অনেকগুলো নাম আছে, সংজ্ঞাগুলো হয়নি হয়তোবা। তাহলে দেশ তরঙ্গের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা এখন লিখে নেব যে দেশ তরঙ্গ কাকে বলে। কোনো সংজ্ঞা না হলে সেটা অবশ্যই প্রশ্ন করবে। দেশ তরঙ্গ, আমরা এটুকুই বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা বাহক তরঙ্গগুলো এক স্থান থেকে অন্য একটা স্থানে সম্প্রচারিত হতে পারে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনায় যেতে পারে। তারা 3টে মাধ্যমে যেতে পারে বলেছিলাম, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে দেশ তরঙ্গ। দেশ তরঙ্গ মানে বহু দূরে যদি আমাকে নিয়ে যেতে হয়, দেশ দূরান্তে, তাহলে এটা ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটার নামই হয়ে যাবে তখন কি দেশ তরঙ্গ। যেমন আমরা বলতে পারি যে স্যাটেলাইটের যে গল্পটা বলেছিলাম, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কৃত্রিম উপগ্রহ দ্বারা প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠের এক স্থান থেকে অন্য একটা স্থানে প্রেরক অ্যান্টেনা থেকে গ্রাহক অ্যান্টেনায় সম্প্রচারিত হওয়াকে বলা হয় দেশ তরঙ্গ। তা লিখে ফেলবে, বাহক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইএমডব্লিউ, বাহক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কৃত্রিম উপগ্রহ দ্বারা প্রতিফলিত হয়ে গ্রাহক অ্যান্টেনা থেকে প্রেরক অ্যান্টেনার দিকে হয়, তাই একে দেশ তরঙ্গ বলা হয়। দেশ তরঙ্গ বলা হয়। যেমন দেব না, যেমন আমরা একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি, হয়নি লিখা, দেশ তরঙ্গ বলা হয়। যেমন জলের কোনো নির্দিষ্ট আকার নেই, জলকে যেখানে রাখবো সেরূপ কিন্তু আকার ধারণ করবে। জলের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নেই এবং জলকে আমরা যে পাত্রেই রাখবো সেই পাত্রের আকার কিন্তু ধারণ করে নেবে, ঠিক সেই রকমই তরঙ্গের কোনো আকার আছে? তরঙ্গটাকে আমি যেখানে রাখবো, সবুজ পাত্রে রাখলে সবুজের মতো আকার ধারণ করবে, যেই রকম পাত্রে রাখবো সেরকম আকার ধারণ করবে। ওই রকমই ওরা বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যখন স্যাটেলাইট দ্বারা প্রতিফলিত হয়ে যাবে তখন তার নাম হলো দেশ। দেশ দুনিয়ার খবর রাখতে স্যাটেলাইট ব্যবহার করা হয় দূর, খুবই দূরের জায়গাতে। আর আমরা বলেছিলাম আয়ন মণ্ডল দিয়ে যখন প্রতিফলিত হয়ে যাবে তখনই ওই ইলেকট্রোম্যাগনেটিকটা ওয়েভটার নাম হয়ে যাবে কি তাহলে? নভ। আর যখনই ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা স্থানে ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হবে, কথাটাকে বললাম ভূপৃষ্ঠ প্রতিফলিত করলো, তোর কানে চলে গেল রিফ্লেক্টেড হয়ে, তখন সেটাকে বলেছিলাম আমরা কি, যে পৃষ্ঠ তরঙ্গ। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের গতদিনের সিস্টেম ছিল। তারপরে এখন আমরা দেখব যে বেতার দিগন্ত বা বাহক তরঙ্গের বিস্তার বা বাহক তরঙ্গ বিস্তারের যে দূরত্ব, পয়েন্টটা করবে বাহক তরঙ্গের বিস্তারের, কখন আমরা বাহক তরঙ্গ বলছি, কখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলছি, একই জিনিস কিন্তু। বাহক তরঙ্গ বিস্তারের দূরত্ব
বিস্তারের দূরত্ব অবলিক দিয়ে আমরা লিখে রাখবো বেতার দিগন্ত। বেতার দিগন্ত এর উপর থেকে ম্যাথ আসে পরীক্ষায়, ম্যাথগুলো ফোকাস করে ওরা। আমরা দেখব যে বেতার দিগন্তের যে রাশিমালা সেটা কিভাবে আমরা বার করব। আমি ধরে নিচ্ছি যে এইরকম একটা পৃথিবী, আমি মোটামুটি ধরে নিলাম যে পৃথিবীটা গোল। এবার এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে বা কোনো নেটওয়ার্ক সিস্টেমের উপরে কেউ দাঁড়িয়ে আছে, আমরা প্রত্যেকে ভূপৃষ্ঠের উপরই দাঁড়িয়ে থাকি। এখান থেকে কেউ যদি কথা উৎপন্ন করে এবং সেই কথাটা আমি ভূপৃষ্ঠে প্রতিফলিত হয়ে শুনবো, যদি ভূপৃষ্ঠের উপর কেউ দাঁড়িয়ে না থাকে, নর্মালি ভূপৃষ্ঠে বসে আছে, ভূপৃষ্ঠ বরাবর আছে, তার মানে আমি ধরলাম যে এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, ভূপৃষ্ঠের উপর কেউ শব্দটাকে শুনবে এই জায়গাতে। তো বলছে এইটুকুর ডিস্টেন্সকে বলা হয় বেতার দিগন্ত বা বাহক তরঙ্গের বিস্তার। এটা খুব কাছাকাছি আছে না? তাহলে খুব কাছাকাছি যদি যাই তাহলে সেটার নাম হচ্ছে কি পৃষ্ঠ তরঙ্গ। এখন তাহলে এইটুকু ডিস্টেন্স আমরা কিভাবে পাবো? কেউ একটু উপর থেকে, আমি এভাবে কথা বললাম, ভূপৃষ্ঠের কাছাকাছি খুবই অবস্থান করে আছে, বা কোনো নেটওয়ার্কিং টাওয়ারের উপর থেকে কথা বললাম, নিচ থেকে আমি শুনতে পাচ্ছি। একটা নেটওয়ার্কিং টাওয়ারের তুলনায় আমার হাইটটা অনেক নগণ্য, তাহলে আমার হাইটটা অত্যন্ত নগণ্য, ভূপৃষ্ঠের উপরে আমি আছি। কেউ টাওয়ারের উপর থেকে কথা বলছে বা 10 তলা 15 তলা বিল্ডিং এর উপর থেকে কথা বলছে, সেই কথাটাকে আমি কিন্তু শুনবো। তাহলে এই যে ডিস্টেন্সটা, কথার যে ডিস্টেন্স, সরলরৈখিক যে ডিস্টেন্স, সেটার নামই হচ্ছে বেতার দিগন্ত। এর উপর থেকে ম্যাথ দিয়ে দেয়। আমি ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে যে হাইটে টাওয়ার বা নেটওয়ার্কিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে এইচ, এবং এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এইটুকুটাকে আমরা বলি কি? তাহলে পৃথিবীর রেডিয়াস। এই রেডিয়াসের মান যেহেতু কনস্ট্যান্ট, তার জন্য কোশ্চেনে আর এর মান বলবে না। 6000 কত জানি আমরা? 400। আর এইটুকু যদি রেডিয়াস হয় তাহলে এইটুকু কত হবে? রেডিয়াস। তাহলে কেন্দ্র থেকে টোটাল এইটুকুর হাইট কত হচ্ছে? তাহলে আর প্লাস অফ এইচ। এবং আমরা জানি যে কোনো বৃত্তের পরিধিস্থ স্পর্শক সর্বদাই ব্যাসার্ধের উপর লম্ব। আমরা জানি বৃত্তের উপর যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, যেহেতু এটা একটা স্পর্শক আর এটা যেহেতু ব্যাসার্ধ, সর্বদা স্পর্শকটা ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। তাহলে এটুকু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটার নাম কি? তাহলে অতি। আর এটার নাম তাহলে কি হবে? যেহেতু আমরা যদি কোনো একটা কোণের সাপেক্ষে নিই, যে কোনো একটা কোণের সাপেক্ষে হয় এটা লম্ব হবে, না হয় এটা লম্ব হবে। এখন তো আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি যে কোনো একটা কোণের সাপেক্ষে বলে দিলাম যে এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে কি আমার ভূমি। এবার আমরা জানি যে আমাকে বের করতে হবে বেতার দিগন্ত, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা জানি অতি তার স্কোয়ার ইকুয়ালস টু লম্ব তার স্কোয়ার প্লাস অফ ভূমি তার স্কোয়ার। তাহলে আমরা অতির মানটা কত পেয়েছি? আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। লম্বের মানটা তাহলে কত হচ্ছে? যে কোনো একটা ধরে নিচ্ছি আমি, আর তার স্কোয়ার প্লাস ডি তার স্কোয়ার। এটা হোল স্কোয়ারের সূত্র ফেলে দেবো। তাহলে আর স্কোয়ার প্লাস 2r h প্লাস অফ এইচ স্কোয়ার সমান, তাহলে আমাদের আসছে কত? আর স্কোয়ার প্লাস অফ ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার চলে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের ক্ষেত্রে ডি স্কোয়ার ইকুয়ালস টু 2r h প্লাস অফ এইচ স্কোয়ার। এখন আরটাকে পৃথিবীর রেডিয়াস 6400 কিলোমিটার, যেখানে এইচটাকে নেটওয়ার্কিং টাওয়ার বা কোনো বিল্ডিং এর উচ্চতা। পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় টাওয়ারের উচ্চতা বা কোনো বাড়ির উচ্চতা খুবই বেশি না খুবই কম? খুবই কম। তাহলে আমরা বলতে পারি যে এই এইচটা ফার লেস দ্যান, তাহলে কত হচ্ছে? আর। যদি ফার লেস দ্যান আর হয় তাহলে এইচ উপেক্ষণীয়। তাহলে এইচটা হচ্ছে তাহলে কি? এইচ হচ্ছে উপেক্ষণীয়। তাহলে এখন আমরা দেখলাম এইচ যদি উপেক্ষণীয় হয় তাহলে এইচটা বাদ চলে গেল, পড়ে থাকলো কত? ডি স্কোয়ার ইকুয়ালস টু 2r h। তাহলে ডি ইকুয়ালস টু কত? √2r h। বেতার দিগন্তের মান বের করতে বলবে। তার মানে হচ্ছে যে ডি ইকুয়ালস টু
আর এইচ, যেখানে আর এর মান কিন্তু দেওয়া থাকবে না, এইচ এর মান বলে দিবে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এত উচ্চতায় কেউ শব্দ উৎপন্ন করলো, কোনো নেটওয়ার্কিং টাওয়ার হতে পারে, কোনো বাড়ির উচ্চতা বলতে পারে, যা কিছুই বলুক না কেন, দিয়ে বলবে শব্দ যত দূর পর্যন্ত সম্প্রচারিত হতে পারবে বা যে দূরত্ব পর্যন্ত যেতে পারবে এই বেতার দিগন্তের মানটা বের করতে বলবে। হয়তো বেতার দিগন্ত নাও চাইতে পারে, শব্দ কত দূর যাবে সেটাও বলতে পারে। তাহলে আমরা এটা বের করব। আরেকটু আমরা দেখব যে এই বেতার দিগন্তের মানটা একই ক্যালকুলেশন থেকে সেকেন্ড পার্টে আমরা বের করতে পারবো। যে ধরে নিচ্ছি, একটু পরে লিখবি, তো দেখ যে আমরা এখানে ভূপৃষ্ঠের উপর একটা নেটওয়ার্কিং টাওয়ার থেকে কেউ শুনলো, আরেকটা কাজ হবে কি, পৃষ্ঠ তরঙ্গ মানে এটাই বোঝায় যে আমি শব্দ উৎপন্ন করব, সেটা ভূপৃষ্ঠে রিফ্লেক্ট করে বা ভূপৃষ্ঠ বরাবর রিফ্লেক্টেড যা কিছু হয়ে কানে পৌঁছাবে। এখন যদি আমি একটা বিল্ডিং এর উপরে আছি, আরেকজন বিল্ডিং এর উপরে আছে, তাহলে সে কিভাবে শব্দ শুনবে? নিয়ম তো এটাই, শব্দটা এসে রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হয়ে তার কানে যাবে। কারণ আমরা জানি যে কোনো ওয়েভ যখন যায় এইভাবে যেতে যেতে যখন প্রতিবন্ধক পায় তখন আবার এদিকে কি করে, ফিরে আসে। ওয়েভ তরঙ্গ, যেহেতু আলো এক প্রকার তরঙ্গ, আলো যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধক না পেয়েছে ততক্ষণ পর্যন্ত আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে না। ওই রকমই শব্দটাকে আমি উৎপন্ন করলাম, তরঙ্গের আকারে যেতে 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 ভূপৃষ্ঠে গিয়ে রিফ্লেক্টেড হয়ে আবার কানে পৌঁছে যাবে। তার মানে এখানে যদি আমি আরেকটা নেটওয়ার্কিং টাওয়ারকে ধরে নিই, এখানে শব্দটা লাগলো, আঘাত করলো, দিয়ে আবার এখান থেকে রিফ্লেক্টেড হয়ে কিন্তু চলে আসছে, এরকম করে চলে আসলো। এখানে আরেকটা নেটওয়ার্কিং টাওয়ার আমার আছে, এই নেটওয়ার্কিং টাওয়ারের উপরে কিন্তু একজন দাঁড়িয়ে আছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। এই নেটওয়ার্কিং টাওয়ারের উপরে যদি কেউ একজন দাঁড়িয়ে থাকে, তাহলে আমি এই নেটওয়ার্কিং টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি, এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, কোনো কাজ করছে, এখানে শব্দ উৎপন্ন করেছিল। নরমালি প্রাথমিক ক্যালকুলেশন আগের ছবিটাতে দেবো আমরা, এইটুকু ক্যালকুলেশন দেখাবো। এর সাথে কোয়েশ্চেন ওরা কিন্তু একটু বেশি দিতে পারে, যে দুজন মানুষ দুটো নেটওয়ার্কিং টাওয়ারের উপর আছে, বলে দিবে দুটো বাড়ির উপরে আছে, দুটো টাওয়ার, যা কিছু বললে বলতে পারে। এবার শব্দ উৎপন্ন করলো, শব্দ এসে ভূপৃষ্ঠে লাগলো, লাগার পর আবার তার কানে পৌঁছে গেল। তাহলে টোটাল বেতার দিগন্তের মান কত, মানে শব্দটা কত দূরত্ব সম্প্রচারিত হয়েছে। তাহলে শব্দ যে দূরত্ব, এখানে কিন্তু স্মরণের কথা বলছি না আমরা বারবার, যেহেতু শব্দের যে ডিস্টেন্স সেটা হচ্ছে বেতার দিগন্ত, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, যতটুকু যাবে সেটুকুকে অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে এইটুকু আসলো, আবার এখান থেকে কোথায় গেল, এইটুকু গেল। তার পরবর্তী ক্যালকুলেশনটাকে যদি মনে করি, আগের ছবিটাকে আগের মতো রাখবো, যদি এটাকে আমি D1 মনে করি তাহলে এটা কত হবে, D2 হবে। তাহলে একই রকম ভাবে এটা যদি D1, এটা যদি D2 হয়, তাহলে এটা কত হবে, Rই হবে। তাহলে এইটুকুটাকে আমি তখন H1 বলে দিব, তাহলে এইটুকুকে আমি বলবো কত, তাহলে H2। তাহলে একই রকম ভাবে আমি আর বিস্তারিত ক্যালকুলেশন করতে যাচ্ছি না, এটা উপেক্ষা নিয়ে এটা এই সেই করতে যাচ্ছি না, আমি ডিরেক্টলি বলবো এক্ষেত্রে যেমন D সমান পেয়েছি এটা, তাহলে এক্ষেত্রে বলবো কি D1 সমান, তাহলে আমি বলবো অতএব D1 সমান √2RH1। একই রকম ভাবে D2 সমান, এটার ক্ষেত্রে এটাও তো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা তো সমকোণ, এই যে এই কোণটা, তাহলে আবার √2R কিন্তু কত হচ্ছে, H2। তাহলে এখান থেকে আমাদের টোটাল যে বেতার দিগন্ত বা শব্দ সম্প্রচারের যে দূরত্ব, অতএব টোটাল বেতার দিগন্ত তাহলে কত হচ্ছে, D সমান হচ্ছে D1 প্লাস D2। তাহলে আমরা দেখতে পেলাম যে D1 প্লাস D2 ইকুয়ালস টু কত হচ্ছে, √2RH1 প্লাস 2R কত হচ্ছে, H2। তাহলে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি বেরিয়ে আসবে, 2R। তাহলে √2R বাইরে আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে √2R বাইরে, ব্র্যাকেটের মধ্যে কি আছে তাহলে, √H1 প্লাস অফ √H2। তাহলে √H1 প্লাস অফ √H2। এই ইকুয়েশনের উপরে 2017 সালে কোশ্চেন দিয়ে দিয়েছিল যে এত মিটার উচ্চতা বিশিষ্ট একটি নেটওয়ার্ক টাওয়ার থেকে একজন শব্দ উৎপন্ন করলো, তাহলে পরবর্তী নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে সে শব্দ বেতার দিগন্তের মান বলে দিয়েছে, দিয়ে পরবর্তী নেটওয়ার্কের উচ্চতা চেয়েছিল, বের করতে পারা যাবে তো, যা দিক না কেন এই বেতার দিগন্তের মান আমরা কিন্তু বের করতে পারবো। আমি একটা ম্যাথ দিচ্ছি, এক দুটো চট করে টুকে নেবে এইটুকু। টেলিভিশন টাওয়ারের উচ্চতা
উচ্চতা 125 মিটার না 125 মিটার, এক্ষেত্রে কত দূরত্ব পর্যন্ত টেলিভিশন সম্প্রচার সম্ভব? টেলিভিশন সম্প্রচার সম্ভব, দূরত্ব পর্যন্ত টেলিভিশন সম্প্রচার সম্ভব। অ্যান্সার করতে পারবি? যেহেতু একটাই ডিস্টেন্স চেয়েছে, তোরা বের করে নিবি। অ্যান্সারটা হচ্ছে 40 কিলোমিটার। করবি না, রেখে দে, তারপর লিখ। আর তোদের ওই কি বলে জানো, এটা কি কমপ্লিট শেষ হয়েছিল? অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা, দূরবীক্ষণ যন্ত্র করেছিলাম, তার বিবর্ধনের রাশিমালাগুলো, মানে বিবর্ধনের রাশিমালা করে দিয়েছিলাম। আচ্ছা, ওই ছবিটা তোদের করতে বলেছিলাম 2016 সালে যদি পরীক্ষা এসেছিল, ওটা একটু করে নিস। তারপরে কোয়েশ্চেনটা লিখ, 300 মিটার উঁচু একটি প্রেরক অ্যান্টেনা থেকে 300 মিটার উঁচু একটি প্রেরক অ্যান্টেনা থেকে সম্প্রচারিত তরঙ্গকে একটি 30 মিটার উঁচু গ্রাহক অ্যান্টেনার সাহায্যে একটি 30 মিটার উঁচু গ্রাহক অ্যান্টেনার সাহায্যে গ্রহণ করা হলে বেতার দিগন্তের মান কত হবে? বেতার দিগন্তের মান কত হবে? বেতার দিগন্তের মান কত হবে? অ্যান্সারটা তোরা লিখে রাখ, 81.56 কিলোমিটার। 81.56 কিলোমিটার, এটা ওর উত্তর এসছে, ভুলও থাকতে পারে, তোরা ট্রাই করে নিবি। তাহলে সূত্র কোনটা হবে? যেটা আমরা লাস্টে করালাম, দুটো বলেছে, দুটো হাইট, তার মানে দুটো দিয়ে কাজ করবি। আর ওই ক্ষেত্রে যেহেতু কিলোমিটারে আছে, তোরা কিলোমিটার অ্যান্সার করবি, যেহেতু মিটারে চাইলে মিটারে অ্যান্সার করবি। নেক্সট এদিকে দেখ, এবার বিস্তার বিরূপণ আমরা দেখ, মডিউলেশন কথা একটা বলেছিলাম কোথাও, যাকে বিরূপণ বলা হয়েছিল। বিরূপণ 3 প্রকার বলেছিলাম, বিস্তার বিরূপণ, দশা বিরূপণ, কম্পাঙ্ক বিরূপণ। তো আজকে তার ফার্স্ট পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বিস্তার বিরূপণ। তাহলে পয়েন্ট করবি বিস্তার বিরূপণ। এবার পয়েন্ট করার পর, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন, লিখে দিতে পারিস। আর এই পয়েন্টটাকে যতক্ষণ মন না ভরবে অতক্ষণ পর্যন্ত স্টার দিতে পারিস, এরকম করে যতক্ষণ মন না ভরবে অতক্ষণ পর্যন্ত স্টার মার। এই বিরূপণটা, তারপর একটা কম্পাঙ্ক বিরূপণ আসবে, তারপর একটা দশা বিরূপণ আসবে। চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারিস, কম্পাঙ্ক বিরূপণ আর দশা বিরূপণ থেকে কোনো কোশ্চেন ম্যাথ দেবে না। যদি দেয় তাহলে কোশ্চেন ভুল হয়েছে, আর নাহলে শিক্ষিত লোক কোশ্চেন করেনি, হবেই না। 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত হবে না, আর 25 পর্যন্ত হয়নি যে ওই টপিক থেকে কোশ্চেন। তার মানে কোশ্চেন যদি ম্যাথ উঠে এখান থেকেই দেবে, যেহেতু একটা 2+1 এর ফ্রেমে কোশ্চেন থাকবে, একটা সংজ্ঞা থাকবে, যেগুলো লিখিয়েছে ওর মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, আসে জেনারেলি প্রণালীগুলো। আর একটা 2 মার্কসের হয় প্রমাণ দিয়ে দিবে, আর না হয় ম্যাথ দিয়ে দিবে, সবগুলোই পারবি। তো প্রথমে আমরা দেখলাম, দেখ অ্যামপ্লিটিউড মডুলেশন, বিস্তার বিরূপণ জিনিসটা কি। তার মানে আমরা একটা জিনিস জানি
বিরূপণের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলেছিলাম বাহক তরঙ্গে তথ্য সংকেতকে আরোপিত করার যে প্রক্রিয়া সেটাকে বলেছিলাম কি বিস্তার, বিরূপণ বা মডিউলেশন। এখন দেখ বিরূপণ বলতে আমরা সংজ্ঞা এটুকু বুঝেছিলাম যে বাহক তরঙ্গে তথ্য সংকেতকে বেঁধে দেব। তাহলে আমাকে তো আগে বাহক তরঙ্গ জানতে হবে। তাহলে বাহক তরঙ্গ সমান, আমরা জানি বাহক তরঙ্গ সমান হচ্ছে, বাহক তরঙ্গ ভি ক্যাপিটাল ভি সমান হচ্ছে ক্যাপিটাল ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা ইন্টু টি। এটাকে বলা হয় ক্যাপিটাল ওমেগা। দেখেছিলি কোনোদিন? হয়তো ক্লাস 10 একটু করে ছিল। এটা হলো ছোট হাতের ওমেগা আর এটাকে বলা হয় ক্যাপিটাল ওমেগা। তাহলে এটা হচ্ছে বড় হাতের ওমেগা। তার মানে বলছে বাহক তরঙ্গের যে ভোল্টেজ বা বাহক তরঙ্গের ভোল্টেজের যে বিস্তারের সমীকরণ সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। ও সাইন কেন নিলাম? কারণ আমরা জানি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কথা, এই যে আমাদের কথা বাহক তরঙ্গ এরা সবসময় সাইন ফর্মে যায়, এরকম করে সাইন ফর্মে যায়। এবং সাইন ফর্মে যদি যায় তাহলে তার একটা বিস্তার সর্বাধিক হবে, একটা বিস্তার কি হবে? সর্বনিম্ন হবে। সেই বিস্তারটাকে আমরা ধরেছি কত? ভি নট। আর টোটাল যে ইকুয়েশন সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ বড় ওমেগা টি। কারণ সময়ের সাপেক্ষে এই মানটা কি হবে? পরিবর্তন হবে। যত এগিয়ে যাবে মানটা ধীরে ধীরে পরিবর্তন হবে। এবার দেখ তথ্য সংকেত, তথ্য সংকেত তথ্য সংকেত তরঙ্গের আকারে যায়, তাহলে তাকে আমরা বললাম স্মল ভি সমান স্মল ভি নট সাইন অফ ছোট ওমেগা টি। কারণ তথ্য সংকেত সবসময় কম হয় আর বাহক তরঙ্গ সবসময় কি হবে? বেশি হবে। নর্মালি দেখ আমি পাখির পায়ের চিঠি বাঁধছিলাম। পাখি বড় না চিঠি বড়? পাখি ভারী, সবকিছু বেশি, পাখি ডানা বেশি মেলতে পারবে আর কাগজ তো বেশি পারবে না। তার মানে বলছে এটা বেশি তার জন্য বড় ভি, এটা কম তার জন্য ছোট ভি। এবার আমাদের পয়েন্টটা তোকে দেখতে হবে বিস্তার বিরূপণ। বিরূপণ মানে বেঁধে দিবে। বিরূপণ কি করবে? বেঁধে দিবে। কোথায় বাঁধতে বলছে? বিস্তারে। কাকে বাঁধবে? তথ্য সংকেতকে। কোথায় বাঁধবে? বাহক তরঙ্গে। তাহলে বাহক তরঙ্গে বাঁধবে। বাহক তরঙ্গে কোথায় বাঁধবে? বিস্তারে। ভাষা বুঝতে পারলি না? আমাদের টপিকসের নাম দেখে শিখতে হবে অ্যামপ্লিটিউড মডিউলেশন, বিস্তার বিরূপণ। বিরূপণ প্রক্রিয়া মানে বেঁধে দেওয়া। কাকে বাঁধছে? তথ্য সংকেতকে। কোথায় বাঁধছে? বাহক তরঙ্গে। বাহক তরঙ্গের কোথায় বাঁধবে? পায়ে না গলায় না মাথায়? বিস্তারে বাঁধবে। যদি পায়ে বাঁধত তাহলে পা বিরূপণ, যদি মাথায় বাঁধত মাথা বিরূপণ। বেঁধেছে কোথায়? বিস্তারে, তার জন্য নাম হবে কি? বিস্তার বিরূপণ। যদি কোনো জিনিস এই ইকুয়েশনে অ্যাড হয়ে যায় তাহলে ইকুয়েশনটা ওটা থাকবে না, চেঞ্জ হবে? চেঞ্জ হবে। তার জন্য আমরা লিখি যে এটা হচ্ছে বাহক তরঙ্গের ভোল্টেজ, এটা হচ্ছে তথ্য সংকেতের ভোল্টেজ। তাহলে আমরা এখানে লিখবো বিস্তার বিরূপিত ভোল্টেজ। যখন বিরূপিত হয়ে গেল তাহলে বিস্তার বিরূপিত ভোল্টেজ, বিস্তার বিরূপিত ভোল্টেজ। তাহলে দেখ আমি এখানে লিখলাম ভি, তো আর ভি থাকবে না, পরিবর্তন হবে। তাহলে আমি এখানে লিখলাম ভি এ এম লিখলাম। ভিটা পরিবর্তিত হয়ে কি হলো? ভি এ এম। কেন এ এম লিখলাম? দেখ এটা মানে বোঝায় অ্যামপ্লিটিউড মডিউলেশন। বিস্তারে মডিউলেশন করেছি ইকুয়ালস টু দেখ, তাহলে এখানে যোগ হবে। মডিউলেশন করা, পাখির পায়ে বেঁধেছি, বাধা মানে যোগ না বিয়োগ? যোগ। তাহলে এখানে যোগ হবে। তাহলে ভি নটের এখানে কি হবে? ভি নট থাকলো, তার সাথে অ্যাড হবে কে? এই জিনিসটা, এই জিনিসটাকে বেঁধেছি তার পায়ে। তাহলে হচ্ছে ভি নট স্মল ভি নট সাইন ওমেগা টি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে কোথাও কাউকে যদি সংযুক্ত করিস তাহলে একটা সংযোজী ধ্রুবক পাওয়া যায়। কি পাওয়া যায়? সেখানে আমি সংযোজী ধ্রুবকটাকে নিলাম কে? কত? কে? ভাষা বুঝতে পারলি? তাহলে সংযোজী ধ্রুবক হচ্ছে কে? সবসময় জেনে রাখবি কমিউনিকেশন সিস্টেমে ম্যাথ করার সময় এই সংযোজী ধ্রুবকের মান হচ্ছে কত? 1, ক্যালকুলেটিভ ভ্যালু। তাহলে এটা পেলাম। তাহলে এখানে বিরূপণ ঘটিয়ে দিয়েছি। পড়ে থাকলো কে? তাহলে সাইন বড় ওমেগা টি। তাহলে সাইন বড় ওমেগা টি হয়ে গেল গল্প। এবার তুই দেখ ভিতর থেকে আমি ভি নট কমন টানলাম, বড় ভি নট কে। তাহলে ভি নট বাইরে আসলো, ভিতরে পড়ে থাকবে কে বলতো? 1 প্লাস কে ভি নট ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি নট সাইন ওমেগা টি ইন্টু সাইন, তাহলে কত হচ্ছে? বড় ওমেগা টি। ভি এ এম সমান এটা পেলাম আমরা
এখন প্রশ্ন হলো যে ভি নট, বড় ভি নট 1 প্লাস এটাকে বলা হয় বিটা। বিটা মানে হলো বিরূপণাঙ্ক, বা যার আরেকটা নাম হচ্ছে মডুলেশন সূচক, আরেকটা নাম হচ্ছে বিরূপণের মাত্রা, আরেকটা নাম হচ্ছে বিরূপণ সূচক। কটা নাম বললাম? ভুলে যাবি, চাপলি না, লিখে দিবে। স্যার লিখে দেবে, এটা ভরসা রাখবি। সাইন ওমেগা টি ব্র্যাকেটের মধ্যে কত বলতো? সাইন বড় ওমেগা টি, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডিউলেশন এর সমীকরণ। বাহক তরঙ্গ বিস্তার বিরূপণের ক্ষেত্রে বাহক তরঙ্গের ভোল্টেজের সমীকরণ ভি ইকুয়ালস টু ভি নট সাইন বড় ওমেগা টি। তথ্য সংকেতের ক্ষেত্রে ছোট ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি। যখন এটাকে বিস্তার বিরূপণ করলাম, যখন ওর বিস্তারে বেঁধে দিলাম, তখন ইকুয়েশন দাঁড়ালো কত? ভি এ এম ইকুয়ালস টু ভি নট 1 প্লাস বিটা সাইন ছোট ওমেগা টি ব্র্যাকেট ক্লোজ করে সাইন বড় ওমেগা টি। এই তিনটা ইকুয়েশন তোকে মুখস্থ থাকলে এই চ্যাপ্টারের ম্যাথ ছিঁড়ে ফেলে দিবি। তিনটা ইকুয়েশন, আর এইটুকু করলে 2 নাম্বার, এইটুকু করলে চট করে টুকে ফেল। 2 সেকেন্ড সময় দিয়ে মাত্র। এরপরে আলামিন স্যার ঢুকবে তো, দেখে নাকি তো চাপ নেও, একটু পরে ঢুকেছে, টাইম পুরিয়ে ঢুকাবো। একবারে ফাস্ট ঢুক, একবারে ফাস্ট। এখানে ব্র্যাকেটে লিখে রাখ যে এক্ষেত্রে সংযোজী ধ্রুবকের মান 1, কে ইকুয়ালস টু সংযোজী ধ্রুবকের মান 1। যেখানে কে অ্যাড করেছি পাশে লিখবি এটার নাম হলো সংযোজী ধ্রুবক। হয়েছে এটা? ইকুয়েশন হয়ে গেলে নিচে তোরা লিখবি যেখানে বিটা ইকুয়ালস টু মডুলনাঙ্ক, যেখানে বিটা সমান মডুলনাঙ্ক অবলিক মডুলেশন সূচক অবলিক বিরূপণাঙ্ক অবলিক বিরূপণ সূচক, বিরূপণ সূচক অবলিক বিরূপণ মাত্রা, বিরূপণ মাত্রা। এতগুলো নাম পরীক্ষায় যদি আসে তাহলে দিয়ে দিবি। এবার শোন, মডুলনাঙ্ক বা বিরূপণাঙ্কের সংজ্ঞা পরীক্ষায় চলে আসতে পারে, তোরা করবি কি? তাহলে তুই এইটুকু বলবি, ইকুয়েশনটা দেখাবি, সংজ্ঞাটা নিয়ম হচ্ছে এটা, ইকুয়েশন দেখানোর পর তোকে এতটুকু দেখাতে হবে। বিরূপণাঙ্কের সংজ্ঞাও 2 মার্কের দেবে, 2 মার্কেরই আছে, তার মানে তোকে পুরোটা দেখাতে হবে, দিয়ে বলতে হবে এই ইকুয়েশনে বিটা হলো কি বিরূপণাঙ্ক। সংজ্ঞা শেষ, বুঝতে পারলি? সংজ্ঞা মানে তো 2 দিচ্ছে, তুই ভাবতে পারছিস বিরূপণাঙ্কের সংজ্ঞা তুই এটা লিখে কত পাবি? যে আমরা বলবো যে এর ক্ষেত্রে বিস্তার, এই যে ইকুয়েশনটা কত ছিল, তাহলে বিটার মান কত দেখতো? বিটার মান হচ্ছে কে ছোট ভি নট বাই, তাহলে কত? তাহলে আমরা বলতে পারি যে এটা ছোট না, উপরেটা তো ছোট আর নিচেটা কি বড়, তাহলে আমরা বলতে পারি যে এটা কার বিস্তার বলতো? বাহক তরঙ্গের বিস্তার। এটা কার বিস্তার? তথ্য সংকেতের বিস্তার। তাহলে আমরা বলবো তথ্য সংকেতের বিস্তার বাহক তরঙ্গের বিস্তারের কে গুণ, কত গুণ? যা মডুলনাঙ্ক নামে পরিচিত। 2 দিবে, বুঝতে পারলি না?
এটা বলতে পারবি না? যদি একে বানালো একে বানাবি, যদি দুইয়ে বানালো ইকুয়েশন করে মডুলনাঙ্ক দিবি। কিছু কিছু জায়গা আছে না চুপ থেকে অ্যান্সার নেওয়া যায়, ওই রকম তোকে নাম্বার দিয়েছে 2, তার মানে চেয়েছে প্রমাণটাই। ভাষা বুঝতে পারলি না? এগুলো একটু খেয়াল রাখবি। এবার তোরা দেখ, তাহলে মডুলনাঙ্কের সংজ্ঞা আমরা বুঝে গেলাম যে মডুলনাঙ্কের সংজ্ঞা আমরা কিভাবে দেব। এরপরে এখানে একটা সংজ্ঞা লিখবি যে বিস্তার বিরূপণ কি বোঝায়। দেখ এদিকে বিস্তার বিরূপণ কেন করলাম আমরা? আমরা কি করেছিলাম, একটা চিঠিকে পাখির পায়ে বেঁধেছিলাম। কেন বেঁধেছিলাম? দূরে কথা পাঠানোর জন্য। এক রাজ্যের সাথে আর এক রাজ্যের ঝামেলা বাঁধবে, কথাটাকে পাঠাতে হবে। এই দূর সম্প্রচারের ক্ষেত্রে দূরে কথাকে পাঠানোর জন্য তথ্য সংকেতকে আমরা করেছিলাম বাহক তরঙ্গে, তথ্য সংকেতটা কি করেছিলাম? আরোপিত করেছিলাম। আরোপিত কোথায় করেছি? বিস্তারে। তাহলে বিস্তারের কি হয়েছে? বিস্তারে যখন আরোপিত করেছি এইভাবে যাচ্ছে, এইভাবে যাওয়াটাকে কি বলা হয়? পর্যাবৃত্ত পরিবর্তন। এই ফ্রেমটাতে অ্যাকচুয়ালি আসে সরল দৈর্ঘ্য গতি থেকে, এইদিকে গেল পজিটিভ, তাহলে এইদিকে আসলো আবার কি হচ্ছে? নেগেটিভ। এই তো সিস্টেম ছিল। তার মানে কি পর্যাবৃত্ত গতিতে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যাচ্ছে, কিন্তু কম্পাঙ্কের কোন রূপ পরিবর্তন ঘটছে না। তাহলে দেখ বিস্তার বিরূপণের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, লিখে নে। দূর সম্প্রচারের ক্ষেত্রে, দূর সম্প্রচারের ক্ষেত্রে বাহক তরঙ্গে, বাহক তরঙ্গে তথ্য সংকেতকে আরোপিত করা, আরোপিত করে, তথ্য সংকেতকে আরোপিত করে আরোপিত করে কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে বিস্তারের পর্যাবৃত্ত পরিবর্তন করার প্রক্রিয়াকে প্রক্রিয়াকে বিস্তার বিরূপণ বলা হয়। তোরা নিজেই সংজ্ঞাগুলোকে চেঞ্জ করতে পারবি। কিভাবে চেঞ্জ করবি? যে দূরে কথাকে পাঠানোর জন্য বাহক তরঙ্গের তথ্য সংকেতকে আরোপিত করে বিস্তারের পর্যাবৃত্ত পরিবর্তন ঘটিয়ে কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন না ঘটানোকে বলা হয় বিস্তার বিরূপণ। সোজা কথায়, যেহেতু আমি বিস্তারে বেঁধেছি, পরিবর্তন ঘটবে বিস্তারের, কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন হবে না। এবার তোরা দেখ, এর লেখচিত্র পরীক্ষায় 2 মার্কসের জন্য আসে যে বিস্তার বিরূপণ এর লেখচিত্র অঙ্কন করো, চিত্ররূপ যেটা। চল পয়েন্ট কর, বিস্তার বিরূপণের লেখচিত্র। বিস্তার বিরূপণ এর লেখচিত্র লিখে রাখছি। বাহক তরঙ্গ কি পেয়েছি? আছে তো, তথ্য সংকেত আছে। আর বিস্তার বিরূপিত VAM, তার মান কত পেয়েছি আমরা? V0 1 প্লাস বিটা সাইন ওমেগা টি, সাইন বড় ওমেগা টি। একেবারে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। ইকুয়েশন তুলনা করে অঙ্ক করতে বলবে, যেমন আমরা করেছিলাম ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে করেছিলাম না, ইকুয়েশনকে তুলনা করে অঙ্ক করতে হয়, ওই রকমই দেবে। আমি অঙ্ক প্র্যাকটিস করাবো, তখন সব পেরে যাবি। দেখ এখন দেখ, তাহলে প্রথমে একটা বাহক তরঙ্গের ওই লেখচিত্র হবে, একটা তথ্য সংকেতের হবে, আর একবার বিরূপিত হবে। আমি প্রথমে দেখ, এরা প্রত্যেকে সাইন ওয়েভে যায়। তাহলে প্রথমে একটা সাইন ওয়েভ, এটা লেখচিত্র অঙ্কন করছি কার? বাহক তরঙ্গের। কার এটা? এটা হচ্ছে বাহক তরঙ্গ। এই বাহক তরঙ্গের লেখচিত্র অঙ্কন করলাম। বাহক তরঙ্গে দেখ, এটা তো হচ্ছে বিস্তার। সাইন ওয়েভে গেলে বিস্তার পজিটিভ হবে, বিস্তার নেগেটিভ হবে। তাহলে পজিটিভের দিকে যতটুকু বিস্তার উঠবে, নেগেটিভের দিকে ততটুকু বিস্তার কি হবে? নামবে।
বুঝতে পারলি না? কিন্তু বাহক তরঙ্গ তাহলে এটা বিস্তার ভার্সেস সময়, সময়ের সাপেক্ষে বিস্তারটা কি হবে? আপ ডাউন আপ ডাউন আপ ডাউন চলে থাকবে। তার মানে এইরকম করে দেখ, মোটামুটি একটা আমি দাগ দিলাম নিজেকে বোঝানোর জন্য, এবার দাগ দিলাম, তাহলে তরঙ্গটা এইভাবে যেতে থাকবে, এইভাবে যেতে থাকলো, এইভাবে যায়, তাহলে এটা কার পেলাম? বাহক তরঙ্গ। তো একটু আমি এটুকু একটু ঘন ঘন করছি, কারণ কেন হচ্ছে সেটা আমি একটু আর একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারি ভালো করে। দেখ মিটিয়ে দিই, আর মিটতে তো 1 ঘন্টা লাগছে। দেখ সময় এই এরূপ বরাবর যাচ্ছে, আমি নিলাম এরকম করে একটু ঘন ঘন নিলাম দাগগুলোকে। এরকম করে নিলাম ধর। তার মানে কি এভাবে গেল। আরেকটা লেখচিত্র কার হয় বলতো? তথ্য সংকেত। তাহলে তথ্য সংকেত, তথ্য সংকেতের ক্ষেত্রে একই রকম কি হবে? সময় ভার্সেস বিস্তার। তাহলে এটা হচ্ছে, তাহলে আমি ওর সাথে কম হবে, এটাতে কি হবে? তাহলে আমি ধরলাম এইটুকু হচ্ছে ধর পজিটিভ স্মল ভি নট, তাহলে এইটুকু হচ্ছে কত? নেগেটিভ স্মল ভি নট। এবার তুই বল এদিকে, বাহক তরঙ্গের শক্তি বেশি না তথ্য তরঙ্গের শক্তি বেশি? যার শক্তি বেশি তার কম্পাঙ্ক বেশি না কম? নো স্যার, কম্পাঙ্ক হলো এক প্রকার শক্তি। আমরা জানি একক সেকেন্ডে যে কণা যতবার ঘুরে তার কম্পাঙ্ক বেশি। একক সেকেন্ডে একবার ঘুরলে কম্পাঙ্ক 1, একক সেকেন্ডে 5 বার ঘুরলে কম্পাঙ্ক 5। এই ফ্যানটা যদি 1 সেকেন্ড লাগে একবার ঘুরতে, তার শক্তি যতটুকু থাকবে, যদি ফ্যানটা 1 সেকেন্ডে 2000 বার ঘুরে, শক্তি বাড়বে না কমবে? তোর হাতটাকে কেটে দিবে। ধর বলছে 1 সেকেন্ড সময়ে কোন পর্যাবৃত্ত কণা যতবার ঘুরবে সেটা কম্পাঙ্ক। ফ্যানটা যদি 1 সেকেন্ডে একবার ঘুরে, যতটুকু শক্তি থাকবে ফ্যানের ভিতরে, ফ্যানটা যদি 1 সেকেন্ডে 500 বার ঘুরে, তাহলে কম্পাঙ্ক বেশি না কম? কম্পাঙ্ক বেশি। তাহলে শক্তি বেশি না কম? বেশি। তাহলে যার শক্তি বেশি তার কম্পাঙ্ক, আর আমরা জানি যার কম্পাঙ্ক বেশি তার ল্যামডা। ক্লিয়ার? তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এন ইকুয়ালস টু ভি বাই, যার কম্পাঙ্ক বেশি তার ল্যামডা কম। তাহলে দেখ আমরা জানি বাহক তরঙ্গের শক্তি বেশি, তার জন্য ল্যামডার মানগুলো কম কম আছে। আমরা জানি এইটুকুকে বলা হয় ল্যামডা, তার মানে এখান থেকে এসে এইটুকুকে বলা হয় ল্যামডা। তাহলে এর এর দেখ ঘন ঘন আছে, কাছাকাছি আছে, শক্তি কি আছে? বেশি আছে। তাহলে এর তথ্য সংকেতের শক্তি কি হবে? কম হবে। তাহলে এর কিরকম হবে? দেখ তরঙ্গগুলো বড় হয়ে যাবে। তরঙ্গ বড় মানে যে দেখ, বুঝতে পারলি না? তার মানে তথ্য সংকেতের, সময়টাকে বাইরে নিয়ে চলে যাবে, তথ্য সংকেতের যে লেখচিত্র তার ক্ষেত্রে শক্তি যেহেতু কম, তাহলে ওয়েভলেন্থ কি হবে? বেশি। তাহলে ওয়েভলেন্থ বেশি করালাম। বাহক তরঙ্গের শক্তি যেখানে বেশি, সেখানে তরঙ্গগুলো কি হবে? ছোট ছোট হবে। এবার আমাদের কাজ হচ্ছে কি, যে ভিএএম এটা করব। ভিএম আমরা কি করেছিলাম? বিস্তারে তথ্য সংকেতকে বেঁধেছিলাম। তারপর বিস্তারের লেখচিত্রে তথ্য সংকেতকে প্রবেশ করাতে হবে। হয়ে গেল। কিভাবে প্রবেশ করাবো দেখ। তোরা একটু টুকেছিস কি? কারণ আমাকে জায়গা লাগবে, সেই জন্য চল, মাত্র 2-3 মিনিট লাগবে। এটাকে ঘন ঘন করবি, কিন্তু এটাকে লম্বা করবি, পাতলা করে দিবি। কেন হলো বুঝতে পেরেছিস? যেটা পাতলা কেন, এটা ঘন কেন? সাবির স্যার তোদের ক্লাস আছে নাকি? ঘুরছে যেখানে। তাহলে আলাদাই হবে। এটা মিটিয়ে দিলাম। এবার দেখ লাস্ট আছে, 3 মিনিট করে দিচ্ছি। তাহলে দেখ এবার আমি লেখচিত্রটা কি করে আঁকবো। এবার আমরা কার লেখচিত্র আঁকছি বলতো? ভি এ এম। এইদিকে দেখ, ওই কথা নয়, দেখ কিভাবে আঁকবো। ভি এ এম এ বাহক তরঙ্গ থাকবে, তথ্য থাকবে। এবার দেখ এইটুকুকে বললাম আমি প্লাস ভি, ভালো করে বুঝবি। দেখ প্লাস ভি নট,
এইটুকুকে সেম দূরত্বে বললাম কত, মাইনাস ভি নট। তাহলে এই দিক বরাবর আমি দাগ নিলাম, একই রকম ভাবে এই দিক বরাবর একটা দাগ নিলাম, প্লাস ভি নটের উপরে একটা দিলাম কি স্মল প্লাস ভি নট, নিচে দিলাম সেম হারে মাইনাস স্মল ভি নট। তোরা লেখচিত্রগুলো খুব চকলেট বানাবি। এর উপরে সেম টু সেম ওয়েতে একটা প্লাস স্মল ভি নট, এর সেম টু সেম নিচে একটা কি দিলাম মাইনাস ভি নট স্মল। কেন দিলাম? কারণ দেখ, যখন তুই বাহক তরঙ্গে যখন তথ্য সংকেতকে আরোপিত করে দিলি, তখন সে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফর্মেই যাবে, তাহলে কোথাও বাড়বে কোথাও কমবে, প্লাসের দিকেও যেমন বাড়বে কমবে, মাইনাসের দিকেও তেমন বাড়বে কমবে। এবার দেখ, আমি ধরলাম যে প্রথমে আমি লেখচিত্র অঙ্কন করছি কি বিস্তারটা যতটুকু বাড়ছে, ধর তথ্য সংকেতকে দিলি ওর উপরে বেড়ে গেল প্রথমে, তাহলে এর তরঙ্গগুলো কেমন হবে? অ্যাকচুয়ালি এরকম করে হবে না, একটু বড় বড় হবে। আর এর ক্ষেত্রে দেখ, এখানে যদি বাড়ে তাহলে এখানে কমবে, তাহলে এই যে দেখ, বুঝতে পারলি? আরোপিত করে দিয়েছিস, তাহলে বাকি যেটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গাকে তুই করলি কি এটাই হয়ে গেল বিস্তার বিরূপিত ভোল্টেজ ভার্সেস সময় লেখচিত্র VAM। দেখ, কোথাও বাড়ছে কোথাও কি হচ্ছে কমছে, কোথাও বাড়ছে কোথাও কি হচ্ছে কমছে। লেখচিত্র চাইলে 3টা দিতে হবে, তাহলে 2 নাম্বার পাবি। বাহক তরঙ্গের লেখচিত্র, তথ্য সংকেতের লেখচিত্র, আর একটা হচ্ছে কি বিস্তার বিরূপিত ভোল্টেজের লেখচিত্র VAM এর লেখচিত্র। নিচে দাগলি ঠেকে না, কার দেখার কি আছে, ঘন ঘন করে দিবি একটু, আর দাগগুলো খুব সুন্দর চকলেট বানাবি। রে বাপ, কি অবস্থা রে বাপ। দেখ হয়েছে এটা, লেখচিত্র চাইলে 3টা দিবি। আর এটা কেন লিখলাম দেখতো, বিস্তার যখন তথ্য সংকেত দিলি বেড়ে গেল, কতটুকু বেড়েছে দেখ, এটা তো ছিল নর্মাল বাহক তরঙ্গে, এতটুকু বেড়েছে দেখ, কমলে কতটুকু কমেছে, সেম দিকে এতটুকু বাড়া এতটুকু কমা আছে, তার জন্য ম্যাক্সিমাম কতটুকু বিস্তার হবে। আগের তো ভি নট ছিল বাহক তরঙ্গের, তথ্য সংকেতকে দেওয়ার দরুন ভি নট পরিমাণ বেড়েছে, তথ্য সংকেতকে দেওয়ার দরুন ভি নট পরিমাণ, তার জন্য ম্যাক্সিমাম বিস্তার মিনিমাম বিস্তার। এই পর্যন্তই থাক, আগামী দিন আবার দেখা হবে।